লেবুর দাম দিয়ে নাকি সোনার দামে লেবুর দাম একই। আমরা এমন কোনো পরিস্থিতি চাই না রাজপথে, আপনারাও আমাদের জল কামান নিয়ে আসবেন, গুলি নিয়ে আসবেন, আমরা এমন পরিস্থিতি চাই না। ভালোই ভালোই আছে, বিচারের উদ্যোগ নেন, আপনারাও শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকি। অনেক কষ্ট পেয়েছি, মানুষ অনেক কষ্ট আছে। বিএনপি সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের ভাগ্য খুলে যাচ্ছে। এই কয়েকদিনের ভিতরে 39টি অফিস তারা খুলে ফেলেছে। দুষ্কু কেন কাঁঠালটা তারে পায়ে ধুলে নিতে দেয় না? এই কিসিমের একটা মানুষের রাখার জন্য বিএনপির কি আকুলতা ব্যাকুলতা। আমি যখন কইতাম সুপ্পু ওয়াকার আর বিএনপি বরাবর হয়ে গেছে, তার প্রমাণ পাইলেন তো। সুপ্পুর কপালে যে দুষ্কু আছে। জামাত এমপিরা দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, 5 বছরের পরে চিন্তা করছে। বিএনপির সাথে কোয়ালিটিগত গুণগত পার্থক্য সৃষ্টি করছে ঠান্ডা মাথায় সচেতন ভাবে। একটা এমপির কাজ একটা দারোয়ানগিরি করা, সিম্পল। একটা এমপির কাজ কিন্তু দারোয়ানগিরি করার বাইরে কিচ্ছু না। সরকার যে হকটা আপনার জন্য পাঠাবে, এটা যার যেটা হক তাকে এটা বুঝাইয়া দেওয়াটাই এমপির কাজ। গুণে গুণে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। প্রাঙ্গণে বিএনপি আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন অসাধু ব্যাংকাররা মব সৃষ্টি করে ঘাড় ধাক্কা দিয়ে একজন সৎ গভর্নর আহসান এইচ মনসুরকে ব্যাংক প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো বিএনপি সরকারের প্রত্যক্ষ মদত। বর্তমানে যে রাষ্ট্রপতি আছে ওনার কিন্তু সেই ক্ষমতাটা আছে, ফাঁসির আসামিকে মুক্ত করে দেওয়ার ক্ষমতাটা কিন্তু ওনার আছে। যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। আসসালামাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মেলা কাউ কাউ করিছে, কান্নাকাটি করিছে, কয়টা ইন্টারেস্টিং কথা কইছে, আমি সেইখান থেকে পড়ে শোনাই। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময় বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। সুপ্পু খুব পরিষ্কার করে বলছে যে বিএনপি তারে রক্ষা করছে। কোন সুপ্পুকে? সেই সুপ্পুকে যে তার নিজের পরিচয় নিজেই দিচ্ছে। শোনেন তার নিজের ক্রেডেনশিয়াল। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগামিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। শুনেছেন কি বিশাল ক্রেডেনশিয়াল? মানে কার সাথে কই ভাত খেয়েছে সেটাও তার বড় যোগ্যতা। সোহরাওয়ার্দীর বডিগার্ড তারে কয়বার সুপ্পুকে ডাকছে সেটা তার বড় যোগ্যতা। তো এটি শেষ না, তারে কেন কাঁঠাল রানী পছন্দ করতো, কেন দয়া করতো, সেটা তার মুখ থেকে শুনেন। সেটা ছাত্রলীগ করতো সেটাও শুনেন। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি রাজনীতি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন সে তোমার সিনিয়র। আমি তখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী সে আমার 10 বছরের জুনিয়র। উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা আমার প্রতি তার দয়ার সাগর হাত বাড়িয়ে দিলেন। শুনেছেন ফাইনালি তার মনে বড় দুষ্কু ছিল। সেটা জানেন তার দুষ্কু কি ছিল? আমার মনে বড় দুষ্কু, ও দুষ্কু আমার মনে রে। কি দুষ্কু সুপ্পু তোমার মনে? ওর মুখেই শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। শুনেছেন তার দুষ্কু কেন কাঁঠাল রানী তারে পায়ে ধুলে নিতে দেয় না? এই কিসিমের একটা মানুষের রাখার জন্য বিএনপির কি আকুলতা ব্যাকুলতা। আমি যখন কইতাম সুপ্পু ওয়াকার আর বিএনপি বরাবর হয়ে গেছে, তার প্রমাণ পাইলেন তো। সুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম। শুনেন
হাসিনা নিজেও জানে সে নির্বাচনের সময় ক্ষমতায় থাকতেছে না, তাই তার একখান হিসু করে প্যান্ট না ভিজানো প্রেসিডেন্ট দরকার, সেজন্যই সুপ্পু। তাই সুপ্পু না সুপ্পু হইল প্রেসিডেন্ট, কিছু আসে যায় না। এই সুপ্পু যতই অনুগত হোক, একটা ফেয়ার নির্বাচনের পরে নেক্সট সরকার প্রথম যে অধিবেশনে বসবে, সেই অধিবেশনে যে বক্তৃতা দেবে না সুপ্পু, সেটা আইন অনুসারে বিজয়ী দল যেভাবে লিখে দেবে সেভাবে পড়তে সুপ্পু বাধ্য হবে। তারপরে কিন্তু বিজয়ী দল ইমপিচ করতে পারবে। সুপ্পুরে ইমপিচ করার মতো মেলা জিনিস আছে কিন্তু বিরোধী দলের হাতে। সুপ্পুর কপালে আগের দুঃখ আছে, হাসিনা বুঝবে আইরে কি শখ কইরা আমি বানাইছিলাম প্রেসিডেন্ট, সে এখন আমার গালি দিতেছে সংসদে দাঁড়ায়। তা আজ দেখলাম খুব হাসতেছে সুপ্পু, হ্যাঁ আইসা নাও পরে কান্দিবা, যত হাসি তত কান্না, কইয়া গেছে রামসন্না। শুনেছেন ঠিকই গুনে গুনে 3 বছর আগে কইছিলাম কলে মিলিল। এবার এখন দেখা যাক বিএনপি কি ড্রাফট করে দেয় তার বক্তৃতার। খেয়াল রাখেন, বিএনপি কলে করার চেষ্টা করবে বক্তৃতা ড্রাফট সুপ্পু নিজে করেছে, আমরা কিছু কই নাই, নিজে ড্রাফট করে না আইন অনুসারে প্রেসিডেন্ট। আগে জানাই রাখলাম জুলাই বিপ্লব নিয়ে কি বলে সুপ্পু, জুলাই সনদ নিয়ে কি বলে, হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কি বলে, গুমখুন নিয়ে কি বলে, হাসিনার বিচার নিয়ে কি বলে, এগুলো খেয়াল রাখবেন, কারণ ওইটা ড্রাফট করে দেবে বিএনপি নিজে, তারেক রহমান এটা অ্যাপ্রুভ করবে। এটা মাথায় রাখেন, সুপ্পু কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্পু এটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। জেনে বুঝে বলতেছি, ওই তো দুবাই রেসিডেন্ট, জানেন না? দুবাই রেসিডেন্ট বলে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ, টাকার বিনিময়ে রায় বিক্রি করতো। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সলা করতো অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল, দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। খুনি হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের এই নরাধমের চতুর্থ অপরাধ কর্মের জায়গা হয়ে উঠছিল দেশের রাষ্ট্রপতির শাসন। এই যে মিথ্যাবাদী, এটা চরম মিথ্যাবাদী, এটা দেখা দেবো আজ দেখাই দিয়ে। এই যে সাক্ষাৎকার দিচ্ছে না, কি কইছে দেখেন। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্ষরপত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্ষরপত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কি না। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা দেখেন কত বড় মিথ্যাবাদী। গত বছর স্বাধীনতা দিবসে ওর বাণী দেখেছেন, এই যে বিজয় দিবস ক্ষরপত্র ওর বাণী দেখেছেন, 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে তার বাণী ছাপা হয়েছে দেখেছেন, কেমন ডাহা মিথ্যা কথা বলে দেখেছেন। আচ্ছা এডিটর সাহেব, আমি কি সুপ্পুরে গালি দিতে পারবো না? কেন, রোজা রমজানের দিন তাই? ও আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, সুপ্পুরে গালি দিলাম না। এবার আসেন, কাটারানি আমগা দেশে প্রেসিডেন্ট বানিয়েছিল কোন কিসিমের মালকে, আর বিএনপি যার প্রেমে দেওয়ানা সে কেমন মাল সেটা আমরা দেখি। সুপ্পু 71 সালে মুজিব বাহিনীতে জয়েন দেয়, ওই তারপরে ইন্ডিয়ার দেরাদুনে ট্রেনিং করে। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে কে জানেন? ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের জেনারেল উবান, সে ছিল ট্রেনার। মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছে তারা খতম করা, মানে বামপন্থীদের খতম করা। এই উদ্দেশ্যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করা হয় এবং তারা কিন্তু 30,000 যুবককে হত্যা করে সেই সময় মুজিবের আমলে, সৌদি বডিগার্ডের আমলে। এই রক্ষী বাহিনী তৈরি হয় মুজিব বাহিনীর সদস্যদের দিয়া, মানে সুপ্পুর ভাই ব্রাদারদের দিয়া। সেই রক্ষী বাহিনীকে জিয়াউর রহমান আর্মিতে আত্মীকৃত করে। সৌদি বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে জিয়ার আমলে যতগুলো মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে, যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন, তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারা বিশ্বাস করা যায় না। শুনেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ যদি স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, লেনদেন করছেন মতো কারণ হয়েছে, তাদের এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুনেছেন? আর এখন সেই জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের আওয়ামী লীগ ছাড়া চলেই না। হ্যাঁ যাই হোক, সুপ্পুতে ফিরে আসি। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাস করে। ওই পরীক্ষাটা ছিল নকলের জন্য বিখ্যাত, একেবারে আপনারা সবাই জানেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, সব কটা নকল করে পাস করেছে। 75 সালে সে পাবনার আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পায়, মাশাআল্লাহ। 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয়, একটা স্পেশাল ক্যাডার সার্ভিস ছিল। পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হইল দিয়া তার বিদ্যা অভিজ্ঞতার দৌড়। আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে এই নকল বা সুপ্পুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সে বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। আর কাটাল রানী উপসচিব পর্যায়ে অবসরপ্রাপ্ত এক দুর্নীতিগ্রস্ত বিচারপতিরে বাংলাদেশের সর্বোচ্চ পদে নিয়োগ দিয়েছিল। এই করে পদটার যে কি পরিমাণে অবমূল্যায়ন হয়েছিল সেটা আমাদের ধারণার বাইরে। দেখেছেন তো কেমন মিথ্যা কথা বলে, চোখে চোখে মিথ্যা কথা বলে। এটা বাংলাদেশের রাষ্ট্রপতি। এরকম একটা মিথ্যা কথা বললে তো মিডিয়াতে হয়েছেই পড়ে যেত, দুনিয়ার যে কোনো সভ্য দেশে কিছু হয়েছে এরকম একটা মিথ্যা কথা বলছে। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ অভিযোগ করে যে বিএনপি, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপরে হামলা করছে। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008 সালে, তখন ওই অভিযোগ তদন্তের একটা কমিশন গঠন করে। সেটার প্রধান হিসেবে এ শাহাবুদ্দিন সুপুরে নিয়োগ দিয়েছিল কাটাল রানী হাসিনা। সে বিএনপির বিরুদ্ধে তদন্ত করেছিল, তদন্ত রিপোর্ট দিয়েছিল। হাসিনা কত ঘনিষ্ঠ, কতখানি ডিপেন্ড করতো দেখেন, তার উপরে ডিপেন্ড করছে তারেক রহমান। দেখেছেন 2011 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশন হিসেবে নিয়োগ দেয়।
ওইখানে তার প্রধান কাজ ছিল পদ্মা সেতুতে যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করছিল না, সেটা তদন্ত করা। আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলে এই সুপ্পু তথাকথিত তদন্ত শেষে দাবি করে বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা। এটা নিয়ে আবার সে গব্বও করেছিল। এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল, ওই সময় বাংলাদেশের দুর্নীতির এত ব্যাপক বিস্তার ঘটে যে হাসিনার পুরা শাসন আমলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যায়। সুপ্পু এবং তার দুর্নীতি দমন কমিশনের সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছিল। বুঝিস বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে অর্থ, সেইটা ঢাল ছিল এই সুপ্পু। পরবর্তীতে সুপ্পু এসালামের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এই পদেই চাকরি করতো। আদারি যেমন মোদির ক্যাশিয়ার, যেমন এসালামও কাটালরানি হাসিনার ক্যাশিয়ার। জানেন তো এটা। শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে যায়। এবং এসালামের সাথে আমাদের শিলং সালাউদ্দিনের একটা গুটু আছে, জানেন তো। এই জন্য এইটাই হইতেছে আসল ব্যাপার, বুঝিসাও। তার সাথে কেন বিএনপির এত সম্পর্ক? এই যে কালের কণ্ঠে সাক্ষাৎকার নিল, ওই একই বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে 2023 সালের 12 ডিসেম্বরের লেখা লিখেছিল উপসম্পাদক হিসেবে। এসুপু কেন 2024 সালে হাসিনা জরুরি, কেন হাসিনা ক্ষমতা টানতে হবে সেটা লিখেছে। সে কইছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বিএনপি জামাত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্বে দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যখন অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই প্রায় 3/4 মানুষের সমর্থন নিয়ে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। 21 শতকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেইখান থেকেই শুরু। না এটি শেষ না, আরো আছে, রান্নাঘরে আরো আছে। সে তারেক রহমান খালেদা জিয়া নিয়ে কি বলেছিল আসেন সেটা আবার পড়তেছি। সে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কইছিল সভা সমাবেশে আওয়ামী লীগ বিএনপি হাক ডাক যাই হোক। নির্বাচন নিয়ে নিকট অতীতের সবচেয়ে সুন্দর মন্তব্যটি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, দেশের মানুষ বিএনপির সময় কি পেয়েছে আর আওয়ামী লীগের সময় কি পেয়েছে সেটার তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে, আওয়ামী লীগের বাইরে আর কে আছে? রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন, এক্সাম্পল সৃষ্টি করছেন, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছেন জামাতের এমপিরা, জামাত জোটের এমপিরা। তো দর্শক, এটা রাজনীতির কোনো কমন প্র্যাকটিস না, যেটা এখন জামাত এমপিরা প্র্যাকটিস করছে। জামাত এমপিরা দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, 5 বছরের পরের চিন্তা করছে, বিএনপির সাথে কোয়ালিটিগত গুণগত পার্থক্য সৃষ্টি করছে ঠান্ডা মাথায়, সচেতন ভাবে। মানুষ অটোমেটিক্যালি জামাত এমপিদের প্রশংসা করবে এবং করছে, প্রশংসায় ভাসছে জামাত এমপিরা। আর বিএনপিটা দেখছে যে জামাত তথাকথিত বিরোধী দল হতে যাচ্ছে না, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, কাজের মাধ্যমে জামাত প্রমাণ করে দিতে যাচ্ছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। দর্শক দেখেন, শপথ নেওয়ার পর জামাতের এমপিরা সবাই নিজ নিজ এলাকায় চলে গেছে। এমনকি আমিরে জামাত তার নিজ এলাকায় নিয়মিত সময় দেন। জামাত এমপিরা সাইকেল চালান, সাইকেল নিয়ে ঘুরেন। জামাত এমপিরা নৌকায় চলেন, কোনো প্রোটোকল কিচ্ছু না। বাজার পরিদর্শন করেন, কোনো অন্যায় অনিয়ম চলবে না। মানে গ্রামের মেম্বারকে যেরকম মানুষ পাশে পায়, জামাত এমপিদের সেরকম পাশে পাচ্ছে, যেটা এমপিদের ক্ষেত্রে অতীতে কখনো কল্পনাও করা যেত না। এটা একটা বিরল ঘটনা। মেম্বার সাইকেল চালিয়ে যায় এবং বলে, আমি মেম্বার, কি কাকু আছেন ভালো, কি সমস্যা, কিছু লাগবে? জামাত এমপিদের এরকম ঘরে ঘরে যায়। সেই খোলাফায় রাশেদার যে গল্প আপনারা বলেছেন, যে খলিফা তিনি নিজে পরিদর্শন করতে যেতেন, কার কি অভাব, কার কি লাগবে। জামাত এমপিরা এখন এটা করতে যায়। তো এটা দেখে যারা ভালো মানুষ তারা আক্ষেপ করছে যে আমার এলাকায় যদি জামাতের এমপি হতো, তাহলে তো আমি হাটে বাজারে রাস্তাঘাটে সবসময় তাকে পেতাম। জামাত এমপি লঙ্গি পরে বাজার করতে যায় সকালে ঘুম থেকে উঠে। এমপি এরকম কোনো ভাব নাই, জনগণের সেবক। এবং জামাতের এমপি যেসব এলাকায় হয়েছে, ওইসব এলাকায় চাঁদাবাজি নেই, প্রায় নির্মূল করে দিয়েছে। যেটুকু আছে এটা সেন্ট্রাল কোঅপারেশন অভাব, এবং সেটা জামাত এমপিরা বলছে যে ডোন্ট কেয়ার, যে কোনো মূল্যে আমার এলাকা চাঁদাবাজি, দুর্নীতি, হয়রানি মুক্ত হবে। আপনি চিন্তাও করতে পারবেন না জামাত এমপি যেসব এলাকায় আছে সেসব এলাকায় কি হবে। বিশেষ করে থানাগুলোতে কোনো ঘুষ দুর্নীতি চলবে না, উল্টাপাল্টা চলবে না। মানুষ বিনা ঘুষে চাকরি পাবে, কাজ পাবে, সেবা পাবে, কোনো হয়রানি চলবে না। কারণ ওইখানে জামাত এনসিপির এমপিরা আছে। থানায় গেলে থানার মতো খারাপ জগৎ, থানার মতো খারাপ জায়গা, এটা কেসিনো এর চাইতে ভালো জায়গা। কেসিনোতেও কিছু নিয়ম কানুন বা কিছু সমতা আছে। কেসিনোতে আমি গিয়েছি, দেখেছি, বাংলাদেশে না হলো অন্য জায়গায়, মানে দেখার জন্য, অবজার্ভ করতে। সেখানেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, একটা নিয়ম অনুযায়ী তারা জুয়া খেলে। কিন্তু বাংলাদেশের থানাগুলোতে আপনার টাকা নাই, গরিব, আপনার পাওয়ার নাই, আপনি ধঞ্চা। এই থানার মতো খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা আর হয় না। সেই থানা এখন মানুষের জন্য ওপেন এবং সুন্দর একটা আস্থার জায়গা, কোনো টাকা পয়সা ধরবেন। হাসনাত আব্দুল্লাহর ভিডিও দেখেছেন? ওসিকে পাশে বসিয়ে সেকেন্ড অফিসার দুইজনের নাম ধরে বলছেন যে এরা ঘুষ খায়, এরা কারাপ্টেড, এদেরকে ঠিক করেন, নইলে এখানে চাকরি করতে পারবে না। 1 টাকা ঘুষ খাওয়া যাবে না, ঘুষ টুস বন্ধ। এর মানে হাসনাত আব্দুল্লাহর দেবিদারে কোনো ঘুষ নাই, ওইখানেই বন্ধ। এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে দেখছেন? প্রথমে এমপি নিজে যে বুঝাচ্ছেন যে আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছে আমার পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন, প্লিজ এই অন্যায়টা করেন না। এরকম বুঝিয়ে কনভিন্স করে কাউন্সিলিং করে পরিস্থিতি ঠিক করছে। যদি না হয় তারপরে পুলিশ ম্যাজিস্ট্রেট যে জরিমানা করবে। আমির হামজার কার্যক্রম সবচেয়ে আলোচিত হচ্ছে। যদি আমির হামজার মতো অন্য সবাই করছে, কিন্তু আমির হামজা স্পেশাল হওয়ার কারণে তারটা গণমাধ্যমে বেশি আছে। কারণ আমির হামজাকে নিয়ে
এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখেন যে জামাতের এমপিরা যে কাজ করছে সেই খোলাফায়ে রাশেদার যুগে যেরকম ঘটনা আপনারা পড়েছেন ওইরকম তারা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, কার কি সমস্যা সমাধানের চেষ্টা করছে। শপথ নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে জামাতের এমপিরা প্রত্যেকটা মানুষের যারা তারা ভোট দেয় না তাদেরও হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। এরা কত ভালো মানুষ, জনপ্রতিনিধি এমপি হতে পারে এত ভালো, এত সৎ, এত আন্তরিক, এত নিরহংকার, কোনো ভাব নাই, কোনো প্রোটোকল নাই, মানুষের জন্য তার জীবন উৎসর্গ, এরকম একটা অবস্থা। মানুষ দেখছে এবং ইমপ্রেসড হচ্ছে। এখন এত সুন্দর দৃশ্য বিএনপি মিডিয়াগুলো কিন্তু প্রচার করছে না, কারণ এটা ব্যাপকভাবে প্রচার হলে তখন বিএনপি এমপিদের প্রতি সিসি করা শুরু করতো মানুষ, যার ফলে বিএনপির মিডিয়াগুলো এগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে। কিন্তু আমির হামজাটা কিছুটা হলেও প্রচার হয়, তাও আবার একটু নেগেটিভ রং মাখানোর চেষ্টা করা হয়। আমির হামজাটা কেন প্রচার করা হয়? আমির হামজা মানে হিট। আমির হামজাকে নিয়ে যে কোনো রিপোর্ট করলে এটা একটা টিআরপির বিষয় আছে, ইনকাম বেশি মিডিয়ার, যার ফলে আমির হামজাটা একটু কাভারেজ দেয়। কিন্তু ওইদিকে সালাউদ্দিন আইয়ুবী যে কাজ করে, ওদিকে হাফেজ রাশিদুল ইসলাম যে কাজ করেন, ব্যারিস্টার মাহবুব সালেহী যে কাজ করেন, এগুলো জাতীয় গণমাধ্যমে আসেন, আমির হামজাটা কিছুটা আসে। তো দর্শক কেন আমির হামজা হিট, আমির হামজাকে নিয়ে রিপোর্ট করলে লাভ আছে, ব্যবসা আছে। এই যে কার্যক্রমগুলো জামাতের এমপিরা যা করছে, পুরো জাতি ইমপ্রেসড হচ্ছে যে কি করছে জামাতের এমপিরা। এক বিরল একটা ইতিহাস সৃষ্টি করছে যে এমপিরা ইউনিয়ন পরিষদের মেম্বারের মতো কানেক্টেড হচ্ছে মানুষের সাথে, কোনো চাকরি কাজ বাজ না। এমপিরা যারা জামাতের এমপিদের মধ্যে যারা একটু বিত্তশালী তারা এখন গরিব হয়ে যাবে। আমির হামজা মোটামুটি ধনী মানুষ ছিলেন, কারণ তিনি ওয়াজ করতেন। কমপক্ষে হলেও আমির হামজার মতো সব বক্তা আমি দেখিনি, কারণ বক্তারা টাকা নিয়ে বাড়াবাড়ি করে না। আমির হামজা যা দেয় সেটা 20,000 দিলেও কিছু বলে না, 30,000 দিলেও কিছু বলে না, আরো বেশি দিলেও কিছু বলে না। এটা নিয়ে কোনো আমির হামজার দুই একটা বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা বললো কেন, এটা বললো কেন, কিন্তু তার মতো সৎ লোক আপনি পাবেন না, নির্লোভ লোক। তিনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন ওয়াজ করেছেন, কিন্তু না, কোনো লোভ নাই, তার এখন টাকা পয়সা নেই। তারপরও কমপক্ষে যেমন এখন যদি ধরি একদম কম করে হলেও প্রত্যেকটা ওয়াজে তিনি 50,000 টাকা নিতে পারেন। তিনি চাইলে দিনে রাত 12টায় একটা যখন ইচ্ছে তখন ওয়াজে শিডিউল দিতে পারেন। এর মানে আমির হামজা চাইলে এখন অত ধনী হয়ে যেতে পারেন। এমপি হয়েছেন, এখন তার ভাব প্রোটোকল আছে। এখন তিনি যদি বলেন যে আমি প্রত্যেকদিন একটা ওয়াজ করবো, আমার যখন টাইম তখন, সেটা দুপুরে হোক, সকালে হোক, রাতে হোক, টাকা 1 লক্ষ। এটা 365 দিন, তো তিনি 3065টা সিরিয়াল পাবেন, দাওয়াত পাবেন। কিন্তু না, কিসের ওয়াজ? সারাদিন জনগণের কাছে দৌড়ো। জমাতে কেউ আছে আইনজীবী, ব্যবসায়ী, কিসের ব্যবসা? রাখো এটা, জনগণের কাছে দৌড়ো, রাতের আধারে জনগণের কাছে ছুটে যাও। এমপি হয়েছে, অল্প কিছু টাকা বেতন পাবো, এটা নিয়ে চলো। তো জামাতের এমপিরা অলরেডি গরিব হয়ে গেছে। জামাতের এমপিদের মধ্যে যারা একটু ইনকাম টিনকাম করতো তারা সবাই এখন গরিব। আপনি চিন্তা করছেন এটা কোন যুগ? এটা বিরল ঘটনা না? এমপি হলে ধনী হয়, এখন ট্যাক্স ফ্রি গাড়িও পাবে না, প্লটও নিতে পারবে না, অল্প কিছু বেতন পাবে, নিজের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, 12টা বাজবে। কারণ তুমি এমপি হয়েছে, তোমার কাজ এখন জনগণের সেবা করা। আইনজীবী শিশির মনির ভাগ্য বলো শিশির মনির হয়নি। শিশির মনির এমপি হলে তার আইনজীবী গেলে ছুটে যেত, এলাকায় যে ঘুরতে হতো, জামাতের নির্দেশ যে এলাকায় যাও। অথচ শিশির মনির কোর্টে গেলে প্রত্যেকদিন 2-2.5 লাখ টাকা পান, নর্মালি 2-2.5 লাখ টাকা পান, কোনো মামলায় এক মামলায় সে 2-2.5 লাখ টাকা পেতে পারে। তো সেখানে সে শিশির মনির এমপি হলে তাকে এলাকায় ছুটে 1 টাকাও পেত না। বুঝতে পারছেন? তো জামাতের এমপিরা গরিব হয়ে গেছে। তো বিএনপি মিডিয়াগুলো প্রচার করছে না, কিন্তু আমরা প্রচার করতে চাই, জাতি দেখুক কি করছে। আমির হামজা অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা, ডোন্ট কেয়ার। প্রত্যেক এমপি এইভাবে। কিছুদিন পর বুঝবেন যে বিএনপির লোক এমপিরা কেমন আর জামাতের এমপিরা কেমন। আগামী নির্বাচনে জামাতে নিরঙ্কুশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।